আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 25 ব্যাচের জন্য আগামীকাল তোমাদের বাংলা প্রথম পরীক্ষা। আর মাত্র তুমি ধরো যে আগামীকাল সকাল 9টায় তুমি এক্সাম হলে ঢুকবা, এখন বাজে 9টা, মানে আর 12 ঘন্টা পরে তুমি পরীক্ষার হলে ঢুকবা। তা আমি বেশিক্ষণ কথা বলবো না, মাত্র 15 মিনিট কথা বলবো। তো এখন বাজে 9টা 2, আমি 9টা 5-এ কথা শুরু করব। তো তোমরা একটু সবাই জয়েন করো, একটু জয়েন করো, আমি একটু লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ, আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে যে তোমাদের আগামীকাল যে এক্সাম, তো এক্সামে তুমি কি কাজগুলা করো, যেই কাজগুলোর কারণে তুমি 7টা সৃজনশীল আনসার করতে পারো না, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে নোট করে দেব এবং ধরায় দেব। যদি সেগুলো অ্যাভয়েড করতে পারো তাহলে তুমি 7টা সৃজনশীল আনসার করতে পারবা। এখানে আমি কেন এইরকম পেজ নিছি তোমাদেরকে আমি সতর্কতা করে দেব। তোমাদেরকে আজ সতর্কতার বেশি আমার কাছে কিছু করার নাই, কারণ আমি চাইলেই তোমাকে আজকে এই খাতা, আমি যদি বলি যে আজকে এই খাতাগুলো বোর্ডে দিবে, আমার সামনে যে খাতাগুলো দেখতেছো, হ্যাঁ, বোর্ড পরীক্ষায় তুমি যা হুবহু এইরকম খাতাগুলাই পাবা। তুমি আগামীকাল পরীক্ষার মধ্যে যাই এইরকম পেজগুলাই পাইবা, এবং এই পেজগুলোতে যারা লিখতে পারে তারা তো অনেক পারে, এবং অনেকে আছে যারা কলম ধরতেই পারবে না এই খাতাগুলোর মধ্যে। তো কলম ধরাই যাবে না, মানে তুমি কলম ধরবা একদিকে, যাবে আরেক দিকে, যার কারণে তুমি 7টার জায়গায় 5টা সৃজনশীল আনসার করতে পারবা। তো তারপরেও তোমাদেরকে আমি বলে দিব, যত সম্ভব তুমি তোমার মতো করে নিবা। আচ্ছা, আমি কথা শুরু করব। একটু জয়েন করে ফেলো। 3 বাজে, আমি 5-এ শুরু করব কথা। কে কে জয়েন করছো? আচ্ছা, এখানে হয়তো দেখতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই খাতাটা দেখতেছো, এটা আমি নিলাম অন্য একটা কারণে। দেখা আমার কাছে তো ওইরকম তোমাদের বোর্ড পরীক্ষা খাতা নাই, তো বোর্ডের খাতা বলতে এটাই আমার কাছে ছিল, এবং অতিরিক্ত পেজগুলো কেমন ছিল সেটাও, এটা মূলত আমি যে পরীক্ষা দিয়েছিলাম আমার পরীক্ষার সময় আমি মানে এক্সট্রা নিয়ে আসছিলাম, তো ওইখান থেকে রয়ে গেছে। তো এইগুলা দিয়ে এইগুলাই নিলাম তোমাদেরকে দেখানোর জন্য, এবং তোমরা পরীক্ষার মধ্যে যাই এইরকম পেজগুলাই পাবা লেখার জন্য। বসুন্ধরা পাইলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু বসুন্ধরা তো দেয় না এটা, এইগুলো অনেক ভালো, কিন্তু দিবে তোমাকে এরকম পিচ্ছিল টাইপের খাতাগুলো তোমাকে দিবে, বসুন্ধরা দিবে না। আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে একটা বিষয় নোটিস করে দেই, আজকে তো বাংলার জন্য বলতেছি, পদার্থ রসায়ন, উচ্চতর গণিত, সাধারণ গণিত, এই পরীক্ষার আগের ক্লাসগুলো কেউ মিস করে না। বিশেষ করে গণিত ক্লাস, গণিত পরীক্ষার আগে আমি একদম জিরো বেসিক থেকে, যে কিছুই পারো না, 2 বছর গণিত পড়ো নাই, সে আমার ক্লাসগুলা করবা। 2 বছর গণিত পড়ো নাই, সেও পরীক্ষার আগে 3টা 4টা ক্লাস নিব, এই ক্লাসগুলো করো, দেখবা যে গণিতে তুমি ভালো মার্কস পাইবা। তোমার 60-এর দায়িত্ব আমি নিব, জাস্ট পরীক্ষার আগে 2 দিন বন্ধ আছে না, এই 2 দিনে যা পড়ে কোথা থেকে। তো আমি শুরু করি কথা। তো প্রথমত হচ্ছে যে ভাইয়া, পরীক্ষার শুরুতে যায়া আমার কাছে ওএমআর নাই, খুব ঠান্ডা মাথায় ওএমআরটা ফিল আপ করবা। এখন আমি নিজেও ভুল করছি, ওএমআর ফিল আপ করতে যায়া আমরা কি করি, মানে লিখি ঠিক আছে কিন্তু ভুল ভরাট করে ফেলি, তখন আমরা মানে ঘাবড়ায় যাই, মনে করি যে আমি ফেল করে গেছি, মানে আমার রেজাল্ট আসবে না। মোটেও না, একটু আধটু ভুল করলে মানে তোমার এই যে রুল রেজিস্ট্রেশন লেখা বা সেট কোড লেখা, এইগুলো ভুল করে যদি আবার মানে কারেকশন করে দিতে পারো, ধরো যে ভুল লিখছো, লেখা পরে স্যারকে জানাইলা, দেন কারেকশন করে দিছো, তাহলে তোমার কোনো প্রবলেম নাই, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তোমার রেজাল্ট ফেল আসবে না। বা অনেক চিন্তা হয় যে আমি রুল ভুল করে ফেলছি বা রেজিস্ট্রেশন ভুল করে ফেলছি, বা লিখছি একটা ভরাট করছি আর একটা বৃত্ত, তো আমি মনে হয় আমার রেজাল্টটা আসবে না বা আমার ফেল আসবে, এই চিন্তা করার দরকার নেই, রেজাল্ট আসবে। ও রেজাল্ট কখনোই মানে ওই রকম হয় না, এটা একটা গেল। তো এই চিন্তাটা করলে যে শুরুতে যদি এরকম ভুল ভুল দাগায় ফেলো বা ভুল করে ফেলো ওএমআরের মধ্যে, তাহলে তোমার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, তুমি এরপরে পরীক্ষায় মনোযোগ দিতে পারো না, পরীক্ষা খারাপ হয়। তো এটা করা যাবে না, এই চিন্তাটা করবে না, ভুল হয়েছে
ভুল হইলে আমি একটা কথা বলি, আমি ময়মনসিংহের ভাষায় খাস বাংলায় একটা কথা বলি, আমার স্যারে ওই কথাটা বলতো। ধরো তুমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছো, তো রাস্তার মানে গ্রামের যেই ক্ষেতের বাতারগুলো আছে না, ক্ষেতের আইল বলে, এইগুলা দিয়ে তুমি হাইটা যেতেছো। এখন এক বদমাইশ পোলা মনে করো যে ওইখানে টয়লেট করে রাখছি, তো তুমি দেখছো না, না দেখা ওই টয়লেটের মধ্যে পা দিলা। তো তারপর যদি তুমি সেই পা দিছো, তো তোমার পাটা মাখছে। এখন তুমি আসলেই কি এটা টয়লেট কিনা সেটা দেখার জন্য তুমি হাতটা যদি দাও পায়ের তলায় তোমার, তাহলে হাতটা মাখলো। তারপরে এটা সত্যিই কি টয়লেট কিনা সেটা মানে নিশ্চিত করার জন্য তুমি নাকে যদি নেও, মানে যে এটা কি টয়লেটের গন্ধই কিনা নাকি অন্য কিছু, তাহলে তোমার নাকটাও মাইখা গেল। তো এই যে পায়ের টয়লেট তুমি হাত মাখাইলা দেন নাক মাখাইলা, এখন কিন্তু পরিষ্কার করা কষ্টকর, কিন্তু পায়ে থাকা অবস্থায় যদি তুমি টয়লেটটা পরিষ্কার করে ফেলতে তাহলে তোমার জন্য ভালো হইতো, তাই না? তো পরীক্ষার হলে যদি কোনো কিছু ভুল করো, রুল রেজিস্ট্রেশন বা কোনো কিছুতে, তাহলে নিজে নিজে এই যে পায়ের টয়লেট হাতে এবং নাকে মাখাইবা না, সরাসরি টিচারকে ডাকবা, টিচারকে দিবা পরিষ্কার করে দেওয়ার জন্য। তাহলে তোমার এইটা আর মাখবে না, পরিষ্কার করাও এত কষ্ট হবে না, সহজে পরিষ্কার করে ফেলতে পারবা। আমি কি বুঝাইতে পারছি, কি বললাম? যদি বুঝাইতে পারি তাহলে একটু জানাই যে ইয়েস লেখা, যে কোনো কিছু ভুল হইলে ডিরেক্ট তুমি কিচ্ছু করবা না, স্যারকে ডাকবা, যে দেন বলবা যে এটা হয়েছে, এখন আমি কি করব। স্যারে যা বলবে তা করবা, তুমি নিজে নিজে একটা মানে কাইটা আরেকটা দাগাই বা এক লেখার উপর আরেক লেখা লিখবে, এটা করবা না। ওএমআরের ব্যাপারটা গেল। তারপর হচ্ছে স্কেল করবা। এটা ওএমআরটাও তো তোমার পরীক্ষার 10টা থেকে পরীক্ষা 10টার আগে তোমার ওএমআরটা ফিল আপ করবা। এরপর হচ্ছে পরীক্ষার খাতা স্কেল করবা, অবশ্যই স্কেল করবা। এই যে দেখো আমি যে স্কেল করছি, অনেকে আছে কি করে অনেক বেশি পরিমাণে জায়গা নিয়ে স্কেল করে, এই যে এতটুকু এইটুকু, তো এতে করে জায়গা খুব অল্প হয়ে যায়, তো এইগুলা উচিত না। স্কেল করবা একদম পারফেক্ট। এই যে দেখো আমি 1 ইঞ্চি পরিমাণ জায়গা স্কেল করছি, 1 ইঞ্চি, এটা কিন্তু পারফেক্ট। আমার স্কেলটা কি সুন্দর দেখা যাচ্ছে না? স্কেল করবা এইটুকু জায়গা, অতিরিক্ত স্কেল করবা না, অতিরিক্ত জায়গা রাখবা না। এটা গেল। আর স্কেল অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে করবা, অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে করবা, কলম দিয়ে স্কেল করা যাবে না। দাঁড়াও আমি দেখাই কলম দিয়ে কেন স্কেল করা যাবে না। ধরো যে এই যে কলম দিয়ে তুমি স্কেল করতেছো, এই যে কলম দিয়ে, তো কলমের মধ্যে এই যে কালি ভরে না, দেখবা যে কালি জমে যায়, একটা টান দিলে 2-1টা স্কেল করলে দেখবা যে এখানে কালি জমবে, যে এই যে কালি। আমি আজকে মানে কিছু স্কেল করছিলাম, আজকে আমি পরীক্ষা দিয়ে, এই যে দেখো কালিটা দেখা যাচ্ছে না, এই কালিটা দেখবা যে তোমার স্কেলে বিভিন্ন জায়গায় মাইকে আছে। দেন তুমি যখন এই যে উঠাইবা দেখবা যে এই যে এনে কালি, এই যে কালি বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরে তুমি আরেক জায়গায় নিবা, দেখবা যে পুরো পৃষ্ঠাটা তুমি, ধরো আমি একটু বেশি দাগ দিয়ে নিই। তারপর কি হয় যে এই যে এখানে যে কালিগুলো আছে, এই যে এই কালিগুলাতে খাতাটা নষ্ট হয়ে যায়। তো এটা কলম দিয়ে করলে এই প্রবলেমটা হয়, যেই কালার দিয়ে স্কেল করো তাহলে তোমার এই কালি দিয়ে খাতাটা নষ্ট হয়ে যায়। তো এটা তুমি কেন করতে যাইবা? তুমি অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে স্কেল করবা। স্কেল করাটা তো ফরজ না, এটা তো হচ্ছে খাতার সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং স্কেলের জায়গাগুলো ফাঁকার জন্য। তো এটা যদি কাঠ পেন্সিল দিয়ে করো এই প্রবলেমটা হবে না, যার কারণে তুমি স্কেল দিয়ে পেন্সিল করবা। তারপরের যে কাজটা হলো তোমার, আমার তো এখানে ওএমআর নাই, আমার তো অনার্সে আমাদের নাই, তো ওএমআর যে ব্যাপারটা থাকে, ধরো উপরের পৃষ্ঠায় ওএমআর থাকবে, দেন আমার এখানে যেই লেখাগুলো আছে তোমার থাকবে, এখানে থাকবে, তোমার থাকবে কি এইটুকু জায়গার মধ্যে থাকবে। দেন লেখা থাকবে এখান থেকেই লেখা শুরু করতে হবে, এখানে লেখা থাকবে যে এখান থেকেই লেখা শুরু করতে হবে। দেন তুমি এইটুকু জায়গা স্কেল করবা, স্কেল করে শুধুমাত্র ক নাম্বার প্রশ্নটা এখানে লিখবা, খ নাম্বারটা লেখা শুরু করবা না, খ নাম্বারটা এই পৃষ্ঠায় লিখবা। দেন ঘ লেখা ফেলবা। এখন তোমাকে আসি যে একটা প্রশ্নের অ্যাভারেজ কত পৃষ্ঠা লিখবা। একটা প্রশ্ন তুমি 2টা পাতায় লিখবা। একটা প্রশ্ন কয়টা পাতায় লিখবা? 2টা পাতা 4টা পৃষ্ঠা। তো এই যে ক এবং খ এইটুকু লিখলেই এনাফ, শেষ, এর বেশি লিখবা না। যদি এই যে ফুল পৃষ্ঠা লিখো এবং এর বাইরেও চলে যাও তাহলে তোমাকে খতে 2-2 দিবে, 2-2.5 দিবে না, বা 2-1 দিবে না। তো এটা গেল। আর ধরো যে তোমার ক নাম্বার প্রশ্নটা যত ছোটো করতে পারো তত ছোটো করে আনসার করবা। তোমাকে যদি আসে যে বাংলাদেশের রাজধানীর নাম কি, তখন তুমি যদি বলো যে শুধুমাত্র লিখো ঢাকা, তাহলে তোমাকে 1 মার্কস দিবে। আর যদি লিখো বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা, তাহলে তোমাকে 1 মার্কস দিবে। আবার যদি তুমি লিখো বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলে তোমাকে 1 মার্কস দিবে। তাহলে তুমি প্রশ্নটা 3টা ওয়েতে আনসার করতে পারতেছো, 3টা ওয়ে।
3ভাবেই তুমি 1 মার্ক পাইতেছো। কিন্তু তুমি যদি বড় করে লিখো তাহলে তোমার 1 মিনিট সময় যাইতেছে, কিন্তু শুধুমাত্র ঢাকা লিখলে তুমি 10 সেকেন্ড অ্যান্সার করে ফেলতেছো, তাহলে তোমার 50 সেকেন্ড সময় এখান থেকে আয় হচ্ছে। তোমার যেহেতু মার্ক তুমি বেশি পাইতেছো না, তাহলে তুমি অবশ্যই বড় করবা না, শুধুমাত্র যা আছে ততটুকু কথাই লিখবা। আমি আশা করি বুঝাইতে পারছি। এই মুহূর্তে একটা স্ক্রিনশট দিও তো, কেউ আমার ইনবক্সে দিও, স্ক্রিনশট দাও ক্লাসটার একটা স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে দিও তো। আচ্ছা, এই বিষয়টা গেল। ক এবং খ নাম্বার প্রশ্ন একটা পৃষ্ঠায় লিখবা। দেন আসি আমি গ নাম্বারে। তো গ নাম্বারটা কী করবা জানো, যে তুমি এখানে শুরু করবা 1 নং গ। তুমি এই যে 1 নং প্রশ্নের উত্তর গ, এতটা লেখা তুমি সময় নষ্ট করবা না। এই যে একবার লেখা দিছ না 1 নং প্রশ্নের উত্তর, তারপরে 1 নং ক, 1 নং খ, এই যে 1 নং গ, তারপরে তুমি এই যে এখানে লিখবা 1 নং ঘ। অনেকে কি করে যে 1 নং প্রশ্নের উত্তর লেখে তারপরে শুধু ক খ গ ঘ এভাবে দেয়। শুধু ক খ দিবা না, কেন জানো, যে তুমি কত নং লিখতেছো সেটা উল্লেখ করে দিবা। ধরো যে ক এই নে গেলা, তো এই নে তোমার আছে টিচার খাতাটা দেখার সময় এই পৃষ্ঠায় চলে গেল, তো এখানে তুমি শুধু লেখা রাখছো গ, তো এটা কত নং গ টিচার বুঝতে পারবে না। তারপরে তোমার টিচারের কী করতে হবে, খাতাটা দেখার সময় আবার আগের পৃষ্ঠায় আসতে হবে, আয়সা দেখতে হবে তুমি কত নং লিখছো, 1 নং লিখছো না 7 নং লিখছো, এতে করে টিচার বিরক্ত হবে। সো তুমি এই কাজটা করবা না। স্ক্রিনশট দিও একটা, হ্যাঁ, যখন এখন একটা স্ক্রিনশট দিও, 74 জন আছে স্টুডেন্ট, যখন বাড়ে তখন একটা স্ক্রিনশট দিও, স্ক্রিনশটগুলো আমাকে দিও, হ্যাঁ। তো এই যে 1 নং কথাটা লিখবা, আবার 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর গ, 1 নং প্রশ্নের উত্তর গ, এত বেশি লেখা সময় নষ্ট করবা না। স্যার আপনার নেট অনেক সমস্যা, না আমার নেট তো প্রবলেম হওয়ার কথা না, আমার নেট প্রবলেম। 80 জন আছে এই মুহূর্তে, কি বলো নেট প্রবলেম কিনা আমাকে একটু জানাও তো। নেট প্রবলেম তো হওয়ার কথা না, নেট বিল তো দেওয়া হয়নি, নেট বিল আজ 10 তারিখে আসার কথা, আজকে আসবে হয়তো বিল নেওয়ার জন্য, 10 তারিখে আসে, না আসলে কেমনে দেবো। আচ্ছা, তো শুধুমাত্র একবার লিখবা যে 7 নং প্রশ্নের উত্তর, তারপরে 7 নং ক, 7 নং খ, 7 নং ঘ, 7 নং ঘ। এখন কতটুকু লিখবা, এক ক খ 1 পৃষ্ঠায় লিখবা, ঘ লিখবা তুমি এখানে শুরু করবা, দেন এখানে যাই তুমি শেষ করে ফেলবা গ, তারপরে এখান থেকে শুরু করবা যে 1 নং ঘ, 1 নং ঘটা এই যে এখানে যতটুকু আছে আর এই পৃষ্ঠাটার মধ্যে লেখা শেষ করে ফেলবা। তাহলে তোমার 2টা পাতা 4টা পৃষ্ঠার মধ্যে একটা সৃজনশীল শেষ। তাহলে তোমার 7টা সৃজনশীলের জন্য কতটুকু লাগতেছে, 7 দুগুণে 14টি পাতা, না 14টি পাতা 28টি পৃষ্ঠা। এখন তোমাকে যে বোর্ডে খাতাটা দিবে সেখানে তোমার 30টা পৃষ্ঠা থাকবে। এখন তুমি যদি আমার মতো স্ট্যান্ডার্ড করে প্রশ্ন লিখো তাহলে তোমার এক্সট্রা পেজের দরকার পড়বে না। আমার বোর্ড পরীক্ষা দিতে কখনো এক্সট্রা পেজ দরকার পড়তো না, কারণ 30টা দিতেছে, তোমার তো লাগবে 28টা, এর বেশি তো দরকার নাই। তুমি যদি এর বেশি চিন্তা করো তাহলে তুমি 7টা আনসার করতে পারবা না, তুমি আনসার করবা 5টা, 6টা টাইনা টুইনা 7 নাম্বারটা ধরতেই পারবা না, 7-এর ক খ লিখবা। সো খুবই শর্টকাট করে প্রশ্ন লিখবা। তুমি মার্কস কত পাইবা জানো, 9 পাইবা। এই যে এখানে 1, এখানে 2, 3, গ নাম্বারে তোমাকে 3ই দিবে, এই যে এইটুকু লিখে এখানে লিখবা, গতে 3 দিবে, 3 আর 3 কত হলো 6, আর ঘ নাম্বারে তোমাকে দিবে 4-এর মধ্যে 3, তাহলে কত হয়ে গেল 9। এনাফ, আর বেশি দরকার নাই, 10-এ 10 পাওয়ার দরকার নাই, 9 পাইলে এনাফ। তো 7 নং 63, 7টা প্রশ্ন সমান তালে লিখবা যেন তুমি রিটেনে 63 পাইতে পারো, তাহলে তুমি পরীক্ষা আগাইতে পারবে। এখন তোমাকে দিতেছে 30টা পৃষ্ঠা, তোমার লাগবে মাত্র 28টা, মানে এক্সট্রা 2টা পেজ থাকবে। তোমার যে খাতাটা দিবে বোর্ডে ওইখান থেকে পেজ থাকবে অতিরিক্ত খাতা। এই যে অতিরিক্ত খাতা অনেকে আছে 5টা 6টা 7টা অতিরিক্ত খাতা নেই। আমার সাথে আমি এক্সাম্পল দিই, আমার ক্লাসমেট 7টা অতিরিক্ত পৃষ্ঠা নিয়েছিল বাংলা প্রথমে, আর আমি একটাও নিই নাই। আমি রিটেনে পাইছি 63, আর সে মনে হয় পাইছে 47। নাম বললাম না, আমার ক্লাসমেট 2018 সালে এসএসসি পরীক্ষা দিছি, আমি কোনো এক্সট্রা পেজ নেই নাই, বরঞ্চ আমার শেষে পৃষ্ঠা ছিল, মানে বাকি ছিল, লেখার বাকি ছিল, ফাঁকা ছিল। তো আমি রিটেনে পাইছি 70-63, আর আমার 7টা এক্সট্রা পেজ নেওয়া বন্ধু সে পাইছে তোমার 47। সো ওই যে ওয়ার্ক হার্ড বি স্মার্ট, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা কিন্তু পুরোপুরি সঠিক নয়। যদি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি হইতো তাহলে বনের রাজা হইতো কি গাধা, সিংহ না। সিংহ 18 ঘন্টা ঘুমায় আর 6 ঘন্টা পরিশ্রম করে, কিন্তু বনের রাজা সিংহ
সিংহ পরিশ্রম কম করে মাত্র 6 ঘন্টা, আর গাধা 18 ঘন্টা পরিশ্রম করে। অথচ বনের রাজা কিন্তু গাধা না। যদি পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি হতো তাহলে বনের রাজা গাধা হইতো, সিংহ হইতো না। এই এখন তুমি যদি গাধার মতো করে এই যে 7টা এক্সট্রা 5টা 6টা এক্সট্রা পেজ নিয়ে গাধার মতো করে লিখো, তাহলে তুমি মার্কস পাইবে না। তোমাকে মার্কস পাইতে হলে স্মার্টলি উত্তর করতে হবে। স্মার্টলি কি, সুন্দরভাবে মার্জিন করবা লিখাটা। এই যে দেখো ক নাম্বার প্রশ্ন লিখছো, এই যে একটা লাইন গ্যাপ দিবা, ফাঁকা দিবা, দিয়ে এই যে খ নাম্বারটা শুরু করবা। খ নাম্বার প্রশ্নটা 2টা স্টেপে লিখবা, এই যে একটা জ্ঞানমূলক, দেন একটা লাইন গ্যাপ দিয়ে এখানে লিখবা, আর একটা লাইন লিখবা। গ নাম্বারটা যখন শুরু করবা, এই যে একটা লাইন লিখবা, লেখার পরে একটা লাইন গ্যাপ দিবা, দেন এখানে আরেকটা প্যারা লিখবা, দেন আরেকটা লাইন গ্যাপ দিবা, দিয়ে শুরু করবা, আবার 3টা স্টেপে শেষ করে ফেলো। ঘ নাম্বারটা যখন শুরু করবা, এক লাইন লিখবা, লেখা এখানে এক লাইন গ্যাপ দিবা, দেন এখানে আবার লিখবা, একটু লিখবা, লেখার পরে আবার একটা লাইন গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে এখানে আবার শুরু করবা। তো 3টা স্টেপ হয়ে গেছে। দেন এখান থেকে শুরু করবা, লিখবা লিখবা লিখবা, এখানে আবার একটা লাইন গ্যাপ দিবা, দিয়ে আবার শুরু করবা। 4টা স্টেপে লিখবা, তাহলে তুমি ভালো মার্কস পাইবা। ওই যে ওয়ার্ক হার্ড বি স্মার্ট, স্মার্টলি প্রশ্ন আনসার করবা, তাহলে তুমি রিটেনে ভালো মার্ক পাইবা। এটা গেল কতটুকু লিখবা, কিভাবে লিখবা, লাইন গ্যাপ কিভাবে দিবা, গাইডে দেখবা যে উত্তরগুলা লাইন গ্যাপ দিয়ে দেওয়া আছে। এখন অতিরিক্ত উত্তরপত্র নম্বর, যখন অতিরিক্ত উত্তরপত্র নম্বর নিবা তাহলে তখন অবশ্যই অতিরিক্ত উত্তরপত্র নম্বর কত সেটা দিবা। পরীক্ষার রোল নাম্বার এই যে 90284 আমার রোল দিলাম। শিক্ষাবর্ষ 2020-21 আমার শিক্ষাবর্ষ তুমি দিবা তোমার যেটা, আমার রেজিস্ট্রেশন 2020 149, বাকিটুকু দিলাম না। এইভাবে দেন এইগুলা দিয়ে তুমি অতিরিক্ত পৃষ্ঠাটা কি করবা জানো, স্কেল করার দরকার নাই। অতিরিক্ত পৃষ্ঠা যদি স্কেল করো তাহলে তোমার ওই যে মূল্যবান 2.5 ঘন্টা সময়ের মধ্যে সময় নষ্ট হবে। অতিরিক্ত পৃষ্ঠাগুলো তুমি বাজ করে দিবা। বুঝতে পারছো? তুমি যে ভালো স্টুডেন্ট, তুমি যে একজন স্মার্ট স্টুডেন্ট, সেটা তুমি প্রমাণ করে দিবা প্রথম খাতার মধ্যে। অতিরিক্ত পৃষ্ঠা নিলে সেটার মধ্যে আর নতুন করে প্রমাণ করার কিছু নাই, তুমি তোমার প্রথম খাতা ইয়াটার মধ্যেই প্রমাণ করে দিবা। এখন আসি, এতক্ষণ যা যা বললাম তা কি ক্লিয়ার এবং কথাগুলো কি ভাল লাগছে? এখন আসি, পরীক্ষার হলে ঢুকবা, ঢুকার পরে তোমাকে টিচারে অনেক ধরনের কথা বলবে। পরীক্ষার হলে ঢুকবা, ঢোকার পরে দেখবা যে টিচারে বলবে যে ঘাড় ঘুরাইবা না, ঘাড় ঘুরাইলে খাতা নিয়ে নিব, এদিক ওদিক যদি কথা বলো তাহলে খাতা নিয়ে নিব, আধা ঘন্টা পরে খাতা দিব। এই কথাগুলা আলিফাত নূর জান্নাত, শয়তানি করতে চলে আসছো? SSC 24-এ তুমি ক্লাস করো নাই পরীক্ষার আগের দিন? আচ্ছা, পরীক্ষার হলে ঢুকবা, ঢোকার পরে দেখবা যে 2-3 জন করে একটা রুমে গার্ড পড়বে, ছোটো একটা রুমে 2-3 জন গার্ড পড়ছে। তো এইগুলো দেখে তুমি ভয় পেয়ে যাবে, মনে করবা না জানি, এবং এক একজনে বলবে যে ঘাড় ঘুরাইলে খাতা নিয়ে নিব, আধা ঘন্টা পরে খাতা দিব, কেউ যদি নকল করো তাহলে এক্সপেল করে দিব, আর পরীক্ষা দিতে দিব না, কেউ যদি কারোটা দেখে লেখো তাহলে, কেউ যদি কারোর সাথে কথা বলো খাতা নিয়ে খাতা জমা নিয়ে নিব, আর দিব না আধা ঘন্টা। এই কথাগুলো বইলা তোমাকে নার্ভাস করে ফেলবে। এই কথাগুলো পাত্তা দিবা না, টিচারের এই কথাগুলো কোনো ধরনের পাত্তা দিবা না। তুমি তোমার মতো করে আনসার করবা, তুমি তোমার মতো করে লিখবা, তুমি তোমার মতো থাকবা, তাদের কথা গুরুত্ব দিবা না। তারা যদি তোমার প্রয়োজনীয় কিছু বলে তাহলে সেটা গুরুত্ব দিবে, কিন্তু যে ভয় ভীতিটা পাত্তা দিবে না। পাত্তা না দিয়ে তোমার যখন খাতা দিবে তখন তুমি শুরুতেই হই হুল্লা করবা না, ভালো মতনে লিখবা, দেন বোঝার চেষ্টা করবা তারা সত্যিকারে কেমন গার্ড দিবে। যদি দেখো যে খুবই কঠোর তাহলে তুমি আর মানে নিজে নিজে লিখবা, আর যদি তোমার একটু দরকার পড়ে, দেখো যে গার্ডটা হালকা মানে এতটা কঠোর না, তাহলে তুমি আশেপাশে একটু আধটু জিজ্ঞেস করতে পারো। তবে বাংলা প্রথম পরীক্ষায় কখনোই এই পরীক্ষার ধরো যে রিটেন লেখা শুরু হয়েছে, রিটেনে তুমি 2 ঘন্টা 30 মিনিট সময় পাইবা, তো শুরুতে তুমি 5 মিনিট প্রশ্ন দেখা নষ্ট করে ফেলে, এটা করবা না। তুমি একটা প্রশ্ন দেখবা, গদ্যের 3-4টা প্রশ্ন আসে না, 4টা প্রশ্ন তুমি তাকাইবা, তাকায় দেখবা যে 4টার মধ্যে তুমি কোন একটা ভালো পড়ো, যেটা ভালো পড়ো সেটা আনসার করে ফেলবা। পদ্য বা এই সহপাঠ থেকে কি আসছে না আসছে এগুলো দেখার দরকার নেই, বুঝাইতে পারছি? দেন তুমি ওই প্রশ্নটা আনসার করো, বা পদ্য থেকে তুমি আনসার করবা। তুমি টার্গেট করছো যে তুমি আগে পদ্য থেকে, তো পদ্যর 4টা থেকে তোমার কোনটা ভালো লাগছে সেটা আনসার করে ফেলো। এবং তোমার আশেপাশে তোমার পাশে এই এই কি যে এই জান্নাত তুই কত নাম্বার লিখছ, এই কাউসার কত নাম্বার লিখছ, আশেপাশে কে কত নাম্বার লিখতেছে, তোমার সামনে কে কত নাম্বার লিখতেছে, তোমার পিছনে কে কত নাম্বার লিখতেছে, কত নাম্বার আনসার করতেছে, এটা কখনোই জিজ্ঞাসা করবা না। তুমি তোমার মতো এইগুলো জিজ্ঞেস করার মানে কি জানো, তোমার 1 মিনিট 1.5 মিনিট সময় নষ্ট হয়ে যাবে। এবং বাংলায় তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট যারা, তারা কিন্তু 7টা সৃজনশীল আনসার করতে পারে না। কেন আনসার করতে পারে না? ওরা 7টা সৃজনশীল লেখা অভ্যস্ত না, ওরা পরীক্ষার হলে পরীক্ষা দিয়েও অভ্যস্ত না। তো এই যে সবসময় পরীক্ষা দেয় কোচিং সেন্টারে 5টা করে
করে সৃজনশীল লিখে অলসতায়। তো ওরা জানে না 7টা সৃজনশীল লেখার কী গুরুত্ব, কতটুকু সময় লাগে, কী পরিমাণে হ্যারাসমেন্টের পড়তে হয় 7টা সৃজনশীল। তো এরা বোর্ড পরীক্ষায় যায় বিপদে পড়ে যায়। তো ওই যে এই তুই কত নাম্বার লিখোস, এই তুই কয়টা লিখছোস, 1 ঘন্টা যাইতে না যাইতেই ধরো তুমি একটা লেখা শেষ করছো, দেন জিজ্ঞেস করে গার্ড যদি নর্মাল হয়, এই সামিয়া তুই কয়টা লিখছোস, এই কি নাম কি নাম বলবো, এই জব্বার তুই কয়টা লিখছিস, এরকম আশেপাশে খোঁজ খবর নেওয়া শুরু করে। এতে করে তোমার 2-4 মিনিট সময় নষ্ট হয়ে যায়। এই কাজটা করবা না কখনোই। কে কয়টা লিখছে, কে কী লিখছে এটা লেখার দরকার নেই। অবশ্যই ঘড়ি রাখবা, তুমি তোমার ঘড়ি দেখা তুমি তোমার টাইম ম্যানেজ করবা। তোমার সামনে কে 5টা লিখলো, কে 2টা লিখলো, এটা দেখার কোনো দরকার নাই। এটা একটা গেল। তারপর হচ্ছে যে তুমি ধরো যে একটা প্রশ্নের ক নাম্বার পারো না, তুমি কি ওই ক নাম্বারের জন্য কি বসে থাকবা, আরেকজনকে জিজ্ঞেস করবো? অবশ্যই না। তুমি ক নাম্বারের জায়গাটা ফাঁকা রেখা আনসার করে ফেলো। এবং প্রশ্নের মধ্যে ধরো যে আমি একটা প্রশ্ন নিই, এই যে আমি আজকে আমি পরীক্ষাটা দিয়ে আসলাম ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। ধরো যে আমি এখান থেকে 2-এর খ নাম্বারটা আমি পারি না। তো আমি কি করছি, 2-এর বিটা দিয়ে রাখছি, দিয়ে আমি এখানে একটা ধরো যে মার্ক করে রাখলাম একটু অন্যরকমভাবে, বা ডানে চিহ্ন দিয়ে রাখলাম। আমি যে ডানে চিহ্ন দিয়ে রাখছিলাম যেগুলো পারি, তুমি যেটা পারো না এটার মধ্যে একটু মার্ক করে রাখলা, যেন শেষ সময় তুমি এটা বুঝতে পারো যে এটা বাকি নেই। তো শেষ সময়ে তোমার 10 মিনিট সময়ে তুমি আশেপাশে জিজ্ঞাসা করবা যে এই এতর ক নাম্বারটা আমাকে একটু বল, বা এটা কী হবে, তখন সময় সুযোগ নিতে পারো। এখন আরেকটা কথা হলো কলম খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি পার্সোনালি সাজেস্ট করি ফ্রেশ স্কুল, এই যে ফ্রেশ সেইলর, এই কলমগুলা খুবই ভালো। এবং গুড লাক সুপার পয়েন্ট যে কলমগুলো আছে, গুড লাক সুপার পয়েন্ট আমার এখানে আছে, এইখানে গুড লাক সুপার পয়েন্ট নাই। আচ্ছা, গুড লাক সুপার পয়েন্ট কলম আমার খুবই ভালো লাগতো। এবং ম্যাটাডোর পেন্সিল, এই কলমগুলো আমার খুব ভালো লাগতো। এবং ম্যাটাডোর অরবিট কলমগুলো ভালো লাগতো। পিন পয়েন্ট তো অ্যাভারেজ আছেই। আমার কাছে ফ্রেশ স্কুল এবং গুড লাক সুপার পয়েন্ট যেটা আছে সবচেয়ে ভালো লাগতো। তো তুমিও তোমার যেই কলমটা ভালো লাগে সেই কলমটা তুমি ইউজ করবা। এবং পরীক্ষার মধ্যে তোমার ক্যামেরায় কেমন দেখতেছো, এই খাতাগুলা খুবই খাইস্টা টাইপের একটা খাতা। কলম ধরবা এক জায়গায়, দেখবা আরেক জায়গায় চলে গেছে আরেক জায়গায়, তো এইটা তোমাকে প্রবলেমে ফেলবে। তো তুমি আগে থেকে প্রিপারেশন নিয়ে নেবে, তোমার লেখা কিন্তু ভালো হবে না। যেই খাতাগুলা দিবে এই খাতাগুলো খুবই বাজে টাইপের হয়। এখন কোশ্চেন হলো যে ভাইয়া কেন ভালো খাতা না দিয়ে এরকম বাজে খাতা দেয়? তো এই কর্ণফুলী খাতা দেওয়ার কারণ হলো, কর্ণফুলী খাতা এই যে এই লেখাটা গত বছর এসএসসি 24 ব্যাচে পরীক্ষার আগের দিন আমি রাত্রে লিখছিলাম। এখনও দেখো যে এই লেখাটা আগের মতোই রয়েছে, এই পৃষ্ঠাতে বাসে নাই। তো এটা কি যে কর্ণফুলী খাতার লেখাগুলা অনেক দিন পর্যন্ত মানে তার স্বকীয়তা বজায় রাখে, বা পরের পৃষ্ঠায় বাসে না, যার কারণে বোর্ডে কর্ণফুলী খাতা দেয়। এবং কালার পেন ব্যবহার করলে দেখা যায় যে কালার পেন না ব্যবহার করাই ভালো। সব কালার পেন ব্যবহার না করে তোমরা কী করবে জানো, লাইন গ্যাপ দিবা। এই যে দেখো 1 নং খ 1 নং ক, এইগুলো কিন্তু স্পষ্ট টিচারে বুঝতে পারবে। তুমি যদি লাইন গ্যাপ দিবা তখন তোমার কালার পেনের ব্যবহার করার দরকার নেই। আর কালার পেন ব্যবহার করলে আমি দেখাই কালার পেন কোনগুলো ব্যবহার করবা। এই যে দেখো 5 টাকা দামের কালার পেন আছে, এই যে আমার কাছে 5 টাকা দামের কালার পেন কতগুলো আছে। এই যে বেগুনি কালার আমার কাছে নাই, কি কালার তোমাদেরকে দেখাই, এমন কোনো কালার নাই বাংলাদেশে যেই কালারটা বর্তমানে আমার কাছে নাই। আমি প্রচুর কালার পেন ইউজ করি, এবং আমি 5 টাকা দামের কালার পেন, এইগুলো প্রত্যেকটাই কালার পেন। দেখাইবো, এই যে দেখো দেখাইতেছি, নীল, বেগুনি, হ্যাঁ, তারপরে কি আছে, গোলাপি, অরেঞ্জ, কমলা, এখানে কি আছে, নীল আছে, সবুজ আছে, তারপরে কি আছে, বাদামি আছে, 7 রঙের চেয়ে বেশি আছে, লাল আছে, কালো আছে, আরও কালার আছে। হ্যাঁ, তো গেল এতগুলা কালার পেন। আমার কিন্তু সবগুলাই 5 টাকার কালার পেন, এইগুলো ইউজ করতে পারো। 10 টাকার কালার পেন ইউজ করা যাবে না, জেল পেন যেগুলো এগুলো ইউজ করা যাবে না। কালার পেন ইউজ করতে হলে অবশ্যই 5 টাকা দামের কালার পেন ইউজ করতে হবে। এই যে এইগুলা, লাল ব্যবহার করা যাবে না, গোলাপি ব্যবহার করা যাবে না, অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারো। হ্যাঁ, লাল এবং গোলাপি ব্যবহার করা যাবে না। কালার পেনের ব্যাপারটা গেলে কালার পেন ব্যবহার না করা বেশি ভালো।
এবং এই যে পরীক্ষার খাতায় যখন তুমি দেখবা যে এই কর্ণফুলী পিছলা টাইপের খাতাটা দিছে, তুমি তো লেখা অভ্যস্ত না, তোমার লেখা আগেটা এখানে খুবই বাজে হবে। তো তুমি দেখবা যে একটা সৃজনশীল লেখা লিখতে লিখতে তোমার আধা ঘন্টা সময় চলে যেতে, তো আধা ঘন্টার সময় ব্যবহার করা যাবে না, একটা সৃজনশীলে 22 মিনিট সময় ব্যবহার করবা, ঠিক আছে? একটা সৃজনশীলে কতটুকু সময় পাওয়া যায়? একটা সৃজনশীলে কতটুকু সময় পাওয়া যায়? 60 সাথে 120, 150 না, 150, 150 ভাগ হচ্ছে 7, কত? 21 মিনিট। তো তুমি 20 মিনিটে একটা সৃজনশীল আনসার করবা, সর্বোচ্চ 22 মিনিট ব্যবহার করতে পারো। প্রথম সৃজনশীলে 22 মিনিট, দ্বিতীয় সৃজনশীলে 22 মিনিট, শেষের দিকে আরেকটু কমায় ফেলবো। প্রথম সৃজনশীলটা তুমি 22 মিনিটের মধ্যে আনসার করবা, বুঝাইতে পারছি? এবং 1 ঘন্টার মধ্যে তুমি 22 কত 44, এভারেজে যেন 22 মিনিটের মধ্যে তোমার থাকে, 22 মিনিটের বেশি যেন কোনো সৃজনশীলে না লাগে, সেই বিষয়টা অবশ্যই শুরু থেকে খেয়াল রাখবা। 7টা সৃজনশীল আনসার করবা, কখনোই তুমি বড় কইরা 5টা আনসার কইরা তুমি যত পাইবা, 7টা আনসার কইরা এর চেয়ে অনেক বেশি মার্কস পাবে ছোটো ছোটো করে। এবং দুর্বল স্টুডেন্টে তোমার চেয়ে ভালো বেশি মার্ক পাবে তোমার চেয়ে, তুমি যদি 5টা করো এবং 7টা করো। 7টা অবশ্যই 7টা আনসার করবা, এবং প্রথম প্রশ্নটা যেরকমভাবে আনসার করবা, শেষের প্রশ্নটা ওইরকমভাবে আনসার করার চেষ্টা করবা। আমার লেখা পরীক্ষার খাতায় প্রথম পৃষ্ঠায় যেরকম থাকতো, শেষের পৃষ্ঠায় এইরকমই থাকতো, বরঞ্চ শেষে আমার লেখা বেশি সুন্দর হতো। আমি শুরু থেকে টাইম নিয়ে খুবই সিনসিয়ার থাকতাম, হ্যাঁ, আমি টাইমের গুরুত্ব দিতাম। আমি এই যে বললাম না, আমি খুবই ঘড়ি দেখে টাইমটা ওই যে নিতাম না। আমার তোমাদের যে তোমরা যে ভুলটা করো, শেষে যায় দেখা যায় যে আধা ঘন্টারও সময় বাকি, সৃজনশীল বাকি 3টা, তো ওই কাজটা আমি করতাম না। আমি টাইমের ব্যাপারে খুবই সিনসিয়ার ছিলাম, সতর্ক থাকতাম। তো যার কারণে আমার শেষের লেখা খারাপ হতো না, বরং শুরুর শেষের লেখা আরও বেশি সুন্দর হইতো। তো এই কারণে বুঝতে পারতেছো, আমি এসএসসি 2018 সালে পরীক্ষায় রিটেনে 63 মার্কস পাইছিলাম। তো ট্রিক্সগুলো দিলাম, এইগুলা কাজে লাগাও, তুমিও ভালো পাবে, তুমিও 63 পাবে। 63 পাওয়া কোনো ব্যাপার না। এটা গেল। তারপর হচ্ছে কি, যে ধরো কোনো কারণে তোমার খাতাটা টিচারে নিয়ে গেল, তুমি দেখে লেখছো, কারোর সাথে কথা বলছো, বা পাশে একজনের কাছ থেকে দেখে লেখছো, বা কোনো একটা কারণে তোমার খাতাটা নিয়ে নিল, তখন তুমি খাতার সাথে সাথে টিচারের পিছনে দৌড়াইলা, যাই বললা যে স্যার দিয়ে দেন, আর করবো না, এটা করবো না, ওইটা করবো না, বা আমি দেখে লিখি নাই, এটা করি না। এই বেয়াদবিগুলো করবা না। টিচারে খাতা নিয়ে গেছে, তুমি চুপ করে দাঁড়ায় থাকবা, বসে থাকবা না। তোমার খাতা নিয়ে গেছে, তুমি দাঁড়ায় থাকবা। এরপরে যদি টিচারে খাতাটা বলে যে বসো, তাহলে বৈশা পড়বা। 5 মিনিট গেলে, ধরো যে 5 মিনিট সময় গেল, ঘড়ি ধরবা, 5 মিনিট সময় গেল, যাওয়ার পরে তুমি আস্তে কইরা যখন টিচার বৈশা থাকবে তখন যাইবা, যায় খুবই নরম গলায় বলবা যে সরি, আমি ভুল করছি, আর ভুল হবে না, আমি আর এটা করব না, আমাকে খাতাটা দিয়ে দেন। দেখবা যে খাতাটা দিয়ে দিছে। আর যদি খাতা নিছে, তুমি পিছন দৌড়ে গেলা, যাই বললা যে আমি দেখে লিখি নাই, ওরটা এটা করছি, আমি জাস্ট এটা জিজ্ঞেস করছি, ওইটা করছি, এইগুলোকে বেয়াদবি হিসেবে নিবে, এবং তোমার খাতা পাইতে তুমি তত বেশি লেট করবা, 20 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট। তো আমি যেই পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিটা ওয়াই করলে তুমি 5 মিনিটে খাতাটা পেয়ে যাবে অ্যাভারেজ। আশা করি এই বিষয়টা ভালো লাগছে তোমার, হ্যাঁ। আর কি কেউ কিছু জানতে চাইলে এখন কমেন্ট করো। আমার কথা শেষ, তোমরা চাইলে লিভ নিতে পারো। এখন আমি তোমরা যদি কিছু জানতে চাও তাহলে আমি উত্তর দিব, অন্যথায় আমি স্টপ করে দেবো। আর তোমরা আমার সাজেশন যে কোনো ধরনের, যে আমি লাইভ ক্লাস নিব, পেন্সিল দিয়ে স্কেল করব নাকি কলম দিয়ে, শুরুতেই বলছি পেন্সিল দিয়া ফরজ, পেন্সিল দিয়া স্কেল করা ফরজ, সুন্নত বা ওয়াজিব বা নফল না, ফরজ। পেন্সিল দিয়ে স্কেল করা ফরজ। একজন মানসম্পন্ন টিচার, মানে তুমি কোন লেভেলের স্টুডেন্ট সেটা তোমাকে বুঝা ফেলবে তোমার স্কেল দেখা। এখন যেই কিছু গর্দব টাইপের স্কুল কলেজ থাকে, যেগুলোতে কখনোই টিচাররা এই বিষয়গুলো ক্লিয়ার করে না। ঢাকার নাম করা যত স্কুল কলেজ আছে সবগুলোতে কাঠ পেন্সিল দিয়ে স্কেল করতে পারে সব সময়। কারো কিছু জানার থাকলে কোশ্চেন করো, আমি তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতা নিয়ে এসে পড়ছি, দেখছো। কারো কিছু জানার আছে? হ্যাঁ, ফরজ, কাঠ পেন্সিল দিয়ে স্কেল করা ফরজ। বাংলায় কোনো সাজেশন হয় না।
অবশ্যই অবশ্যই সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা। সবাই ভালো রেজাল্ট করো এবং ভালো রেজাল্ট করে অন্তত আমাকে রেজাল্ট জানায়ও। মিষ্টি খাওয়ানোর দরকার নাই, যেহেতু অনলাইন স্টুডেন্ট মিষ্টি চাই না, রেজাল্ট জানাই। পরীক্ষার দিন রেজাল্ট জানতে চাই, যেন জিজ্ঞেস করে রেজাল্ট জানতে না হয়। অবশ্যই নিজে নিজে ইনবক্সে রেজাল্ট, যদি আমার দ্বারা তোমার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাকে রেজাল্টটা জানাই, আমি খুশি হব। আর যেটা আর কি বলতে চাইছিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে 0140, আমার যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে না থাকো তুমি, আমি প্রতিটা এক্সামের আগেই ক্লাস নিব, ইংরেজিতেও ক্লাস নিব, বাংলার দিনও ক্লাস বাংলা দ্বিতীয়তেও ক্লাস নিব, ইসলাম শিক্ষার দিন মেগা ক্লাস নিব, এক ক্লাসে A+ কনফার্ম করে দেবো। ইসলাম শিক্ষা এক ক্লাসে A+ কনফার্ম করে দেবো। ইসলাম শিক্ষা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, সবগুলাতেই যে কিছুই পারো না 2 বছর সেও A+ পাবে। ওই পরীক্ষার আগে এইগুলো এরকম ক্লাস নিব। তো অবশ্যই ক্লাসগুলো যারা করতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা, যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকো। আর যুক্ত থাকলে তো আর নক করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকলে এই নাম্বারে মেসেজ দিবা, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো। প্রত্যেকেই নক দিও। আর সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভাইয়া ঘয়ের পরে প্যারাগুলা করব, সেগুলা ডট দিয়ে লেখা স্টার্ট করব। ডট দিয়ে সময় নষ্ট করবা না, লাইন গ্যাপ দিবা, লাইন গ্যাপ দিবা, একটা করে লাইন গ্যাপ দিবা, ডট দিবা না, লাইন গ্যাপ দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও, গ্রুপে অ্যাড করে দিব, লাইন গ্যাপ দিবা। এই যে দেখো একটা লাইন গ্যাপ দিছি, এই যে। আর একটা পৃষ্ঠায় কয়টা লাইন লিখবা এটা তোমাদের কোশ্চেন। এই যে দেখো 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 লাইন লেখা ফেলছি। এতটা লেখা উচিত হয় নাই। 15 থেকে 16 লাইন এনাফ, 15 থেকে 16 লাইন এনাফ। তবে এর মধ্যে লাইন গ্যাপগুলো বাদ যাবে। যেরকম এই যে একটা লাইন গ্যাপ, এটাও কিন্তু লাইনের মধ্যে ধরবা। এই যে এটা একটা লাইন গ্যাপ, এটা লাইনের মধ্যে ধরবা। আরও যদি লাইন গ্যাপ দিতাম তাহলে সেটাও, এইখানে একটা লাইন গ্যাপ দেওয়ার দরকার ছিল। তো এই যে 15 থেকে 16 লাইন লিখবা, 17 লাইনেও লিখতে পারো, 16 লাইন এনাফ। সবচেয়ে পারফেক্ট হয় একটা পৃষ্ঠার মধ্যে 16 লাইন লিখলে। তবে লাইন গ্যাপগুলো বাদ যাবে। তুমি যদি 3টা লাইন গ্যাপ দাও তাহলে তোমার 3টা লাইন গ্যাপ বাদ যাবে, তাহলে তুমি 14টা লাইন লিখতে পারবে একটা পৃষ্ঠায়। 13 থেকে 14টা লাইন লিখতে পারবা। লাইন গ্যাপ সহ 16 থেকে 17 লাইন লিখবা। হ্যাঁ, সবাই যেন A+ পাও সেই দোয়া অবশ্যই থাকবে। ফ্যামিলির মান সম্মান যেন রক্ষা করতে পারো এবং নিজের ব্রাইট ফিউচার যেন আগাইতে পারো, তোমার ভবিষ্যৎকে যেন উজ্জ্বল করতে পারো, সেই জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা থাকবে। আমি স্টপ করে দেবো, যেহেতু তোমাদের কোনো জিজ্ঞাসা নেই, সবাই দোয়াই যাইতেছো, স্পেসিফিক কারো কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, আমি 34 বাজে আমি 40-এ স্টপ করবো, 6 মিনিট সময়। তোমরা লিভ নিতে পারো, যেহেতু পরীক্ষা তোমরা পড়ো। আর স্ক্রিনশটগুলো আমাকে একটু ইনবক্সে দিয়ে দিও, যে যে স্ক্রিনশট নিচ্ছিলা এই জাকির এডুকেশন পেজে ইনবক্সে দিও। হ্যাঁ, জাকির এডুকেশন ফেসবুক পেজে ইনবক্সে দিয়ে দিও একটু। ঠিক আছে, অল ক্লিয়ার। তোমরা লিভ নেওয়ার আগে একটু জানাই যেও। শিল হাসান কি রিপ্লাই দিব? কয় পৃষ্ঠা? অনেক বলছি, এখন আর বলবো না। এক এক কথা কতবার বলবো? এইগুলো তো আমি ধারাবাহিকভাবে শেষ করছি, এখন কি এইগুলো বলার সময়? গতে কখনোই 4 পাইবা না, গতে 3 পাইবা। এখন তুমি যদি 2 পৃষ্ঠাও লিখো তাহলে তুমি 3 পাইবা, 1.5 পৃষ্ঠা লিখলেও 3 পাইবা, এবং যদি 4 পৃষ্ঠাও লিখো তাহলে 3 পাইবা। তো এখন তোমার ডিসিশন, তুমি কয় পৃষ্ঠা লিখে 3 পাইতে চাও। দিস ডিসিশন ইজ ইউর্স। তুমি কত পৃষ্ঠা লেখা 3 পাইতে চাও? ঘতে তুমি 3 পাইবা, ঘতেও 3 পাইবা। এইগুলাতে মানে একটা সৃজনশীল 9-এর বেশি তুমি পাইবা না বাংলায়। মাহি দোয়া করব অবশ্যই। ফিয়ামানিল্লাহ, এমডি জুনায়েদ, ফিয়ামানিল্লাহ, আরিয়ান ফেরদৌস। আচ্ছা, কে কোন বোর্ডের এটা একটু জানায় লিভ নিও। লিভ নেওয়ার সময় কে কোন বোর্ডের কোন জেলা থেকে যুক্ত হয়েছ লাস্টে এটা জানায় তুমি লিভ নিয়ে নিও। 35 বাজে, আমি আরও আগে স্টপ করে দেবো, যেহেতু তোমাদের কোনো জিজ্ঞাসা নাই। কোন বোর্ড থেকে এক্সাম দেবা এবং কোন জেলায় বসবাস করো, কোন স্কুলে, সংক্ষিপ্ত এটা লেখা কমেন্ট করো। লিখলে ভালো লাগবে। এখনও 52 জন আছো, সবাই লেখা যায়ও বিদায় নেওয়ার আগে। চট্টগ্রাম, মেহরিম হাসান, মেহরিম হাসান। আরেকটা কথা, কি কথা?
সবার জন্য দোয়া এবং শুভকামনা। ময়মনসিংহ বোর্ড, আমার বাসা ময়মনসিংহ জানো, যদিও আমি থাকি ঢাকায়। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, অর্ণব সরকার ঢাকা, জিসান যশোর, সিজুকা রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা বোর্ড, এমডি জুনাইদ, এমডি রহমান, আমি দিনাজপুরের ছেলে, চট্টগ্রাম বোর্ড, বোরকাল উপজেলা, কুমিল্লা বোর্ড নোয়াখালী, আরিয়ান সুলতানা, অভিদ রুবেল। আসসালামু আলাইকুম, সিলার বোর্ড থেকে আমি, স্কুলের নাম জয়দেব গড় হাই স্কুল, দোয়া করেন অবশ্যই, ফি আমিনিল্লাহ, ঢাকা। শিল হাসান, তোমার কোশ্চেনের জন্য শোনেন না বইলা কোশ্চেনটা করে ফেলো। জিসান আহমেদ, কুষ্টিয়া, যশোর বোর্ড। যশোর বোর্ড কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এইগুলোতে সতর্ক থাকবা। যশোর এবং কুমিল্লা বোর্ড, এই দুইটা বোর্ড প্রশ্নগুলা মোটামুটি, যশোর কুমিল্লা এই দুইটা বোর্ড একটু প্রশ্ন কঠিন করে। ঢাকা খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, ময়মনসিংহ নতুন বোর্ড খুবই কঠিন প্রশ্ন করে। ময়মনসিংহ কোন কালার পেন দিয়ে 1 নম্বর 2 নম্বরটা দেখাবো? আমি সাজেস্ট করি সবুজ কালার। এখানে যে সবুজ কালারটা আছে, কালার পেন ব্যবহার না করা ভালো। কালার পেন অপচয়, সময় নষ্ট হয়। কালার পেন ব্যবহার করো না, লাইন গ্যাপ দিও। এই যে দেখো একটা লাইন গ্যাপ, এখানে একটা লাইন গ্যাপ দিবা, এখানে আরেকটা লাইন গ্যাপ দিবা, লাইন গ্যাপ দিবা, এটা বেশি কার্যকর। কালার পেনের চেয়ে লাইন গ্যাপটা বেশি উপযোগী, বেশি কার্যকর। প্রিন্স মেহেদি ঢাকা বোর্ড, আফরিন সুলতানা কুমিল্লা বোর্ড। বোর্ডগুলো বলে রাখো কমেন্টে, হ্যাঁ। আফরিন সুলতানা, তুমি মনে হয় পরে জয়েন করছো, আবার একটু 20 মিনিটই তো, 30 মিনিট হয়েছে, ভিডিওটা দেখে নিও কত পৃষ্ঠা, আমি সুন্দর করে বইলা দিছি শুরু থেকে। সৃষ্টি শাহ, নবশ্রী, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর, এরা খুবই স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন করে। সিলেট, দিনাজপুর তুলনামূলক সহজ প্রশ্ন করে, কঠিন করে ময়মনসিংহ, যশোর, আর হচ্ছে কুমিল্লা। সেনাবাহিনী গার্ডে থাকবে, সেনাবাহিনী তো থাকবে, সাথে ডক্টর ইউনুসও থাকবে। প্রতিটা কেন্দ্রের মধ্যে ডক্টর ইউনুস গার্ড দেবে, বুঝতে পারছো? যারা সেনাবাহিনী বলে বলতেছো, তারা কালকে পরীক্ষার হলে যায় দেখবা যে প্রত্যেকটা রুমেই ডক্টর ইউনুস গার্ড দিতেছে। প্রত্যেকটা রুমে, বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা রুমে ডক্টর ইউনুস গার্ড দিবে, বুঝতে পারছো? কে যেন? আতিকুর রহমান। সেনাবাহিনী তো থাকবেই, সাথে ডক্টর ইউনুস থাকবে। কোনো টিচাররাই কালার পেনের কথা বলে না, কোনো টিচাররাই কালার পেনের কথা বলে না। তুমি এটা ভুল বলতেছো আমাকে। টিচাররা সবসময় কালার পেনের বিরুদ্ধে থাকে। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নয়, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। প্রতিটা পরীক্ষার আগে ক্লাস নেব। এখন বাংলায় তো ক্লাস নেওয়ার মতো কিছু নাই। আমি অ্যাকচুয়ালি সায়েন্সের ক্লাস করাই, তবে ইসলাম শিক্ষা ক্লাস নিব। ইসলাম শিক্ষা পরীক্ষার আগের দিন দেখবা যে মেগা ক্লাস হবে। 1 ঘন্টা ক্লাস নিব, 1 ঘন্টা ক্লাসে A+ পাওয়াই দিব, গ্যারান্টি দিয়ে A+ পাওয়াই দিব। যে ক্লাস করবা সেই A+ পাইবে ইসলাম শিক্ষা এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়। ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথে তো আমি আসি, বায়োলজি দিয়ে। আর ক্লাসগুলো করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইতে চাইলে এই নাম্বারে নক দিও যদি যুক্ত না থাকো। কিশোরগঞ্জ কোনো বোর্ড নাই, ময়মনসিংহ বোর্ড। তুমি ময়মনসিংহ বোর্ডের প্রশ্নগুলো একটু মানে জটিল করে, সত্যি কথা। আর ময়মনসিংহ তো নতুন বোর্ড, যার কারণে আর একটু প্রশ্নটা জটিল করে। 40 বাজে গেছে, আমি এখন স্টপ করে দেবো। সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া এবং শুভকামনা। আগামীকাল খুব যেই কথাগুলো বললাম এইগুলা কথাগুলো মনে রেখো এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া। কারো যদি হাই প্রেশার থাকে তাহলে সে চা কফি এইগুলা খায়া পরীক্ষা দিতে যাবে না, বরঞ্চ সে তেঁতুলের শরবত খায় পরীক্ষা দিতে যাইবা, হ্যাঁ। আর যাদের লো প্রেশার আছে তারা 2টা ডিম সিদ্ধ খায় পরীক্ষা দিতে যাইবা। আর যাদের কোনো ধরনের প্রেশারের প্রবলেম নাই তারা অবশ্যই চা কফি টাইপের কিছু খায় চাঙ্গা হয়ে তারপরে পরীক্ষার হলে ঢুকবা। পরীক্ষার হলে যাওয়ার আগে চা কফি খাইলে তোমার মাথাটা একটু কাজ করবে বেশি, একটু
সুগার মানে সুগার কী বলে সুগার কিন্তু মস্তিষ্ককে কাজ করায় বেশি। তো অবশ্যই চা কফি খাইলে তোমার মস্তিষ্কটা একটু সময়ের জন্য কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, অবশ্যই এটা মেনে চলবা। এবং পরীক্ষার আগে ফাইল নিয়ে আমি কিছু বলি না। এই যে দেখো আমার ফাইল, আমি পরীক্ষা দিয়ে আসছি। এই যে অ্যাডমিট মাত্র কলম বের করছি, ক্যালকুলেটার মাত্র বের করছি। আমার কিন্তু অ্যাডমিট কার্ড আমার এখানেই ছিল এবং 2টা অ্যাডমিট কার্ড ছিল। তো এই বিষয়টা গেল, তোমরা অবশ্যই ফাইলটা নিজের মতো। এবং পরীক্ষার হলে যাওয়ার সময় মেয়েরা ম্যাক্সিমাম এই কাজটা করে, বাইক দিয়ে যাওয়ার সময় ভুল করে কি করে ফাইল রাস্তার মধ্যে ফেলায় পরীক্ষা দিতে চলে যায়। অবশ্যই এই যে অ্যাডমিট কার্ডের কী করবা জানো, ছবি তুলে রাখবা। অবশ্যই ফোনে ছবি তুলে রাখবা। যে দেখো অ্যাডমিট কার্ড আমার ডাবল প্রিন্ট করা আছে, ছবি তুলে রাখবা, ফটোকপি করে রাখবা। এনি চান্স যেন হারায় গেলে তোমার বাসা থেকে একটা অ্যাডমিট কার্ড নিয়ে আসতে পারে। তুমি যেন পরীক্ষার হলে চলে গেলো, বাসা থেকে যেন তোমাকে একটা অ্যাডমিট কার্ড ফটোকপি বা প্রিন্ট করে, তোমার পিকচার থাকলে পিকচার থেকে, যেহেতু আগামীকাল পরীক্ষা, তুমি একটা পিক তুলে রাখো সুন্দর করে, যেন তোমার অ্যাডমিট কার্ডটা হারায় গেলে তোমার বাসা থেকে যেন সেই ছবি থেকে প্রিন্ট করে তোমাকে একটা কপি দিতে পারে। এবং ফটোকপি ধরো হারায় গেছে, তখন তুমি ফটোকপি বা প্রিন্ট দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, অল সাবজেক্ট পরীক্ষা দিতে পারবা। যদি এই বছর খারাপ করো, 25-এ তুমি পরীক্ষা খারাপ হলো, তুমি ধরো যে জিপিএ পাইলে 4.50 বা 4.80 4.90 পাইলে, তাহলে তুমি আগামী বছর আবার সবগুলো সাবজেক্ট চাইলে পরীক্ষা দিতে পারবা। সবগুলো না দিয়ে তুমি ধরো যে ভালো করছো, 5টা সাবজেক্টে খারাপ করছো, তুমি চাইলে সেই 5টা সাবজেক্টে দিতে পারবা। ধরো যে তুমি পদার্থতে পাইছো 79, রসায়নে পাইছো 79, তাহলে তুমি শুধুমাত্র ওই 2টা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা, যে তুমি এ প্লাস পাওয়ার জন্য। এইগুলোর বলে ইমপ্রুভ, মান উন্নয়ন। এই যে আমি যে পরীক্ষাটা দিয়ে আসছি, এগুলো ইমপ্রুভ। দেখো আমার সাবজেক্ট ছিল 11টা, আমি মাত্র কয়টা পরীক্ষা দিয়েছি, ক্যালকুলাস 2, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নিউমেরিক্যাল অ্যানালাইসিস 1, প্রোগ্রামিং ফান্টাল বা ফরটান, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এই যে আজকে যে কোয়েশ্চেনটা দেখালাম, এটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এর আগে ডিফারেন্সিয়াল জিওমেট্রি দিয়ে আসছি, কি এটা মনে হয় কি না, প্রোগ্রামিং ফরটান এক্সাম দিছি, এই যে ফরটান। তো এই 5টা পরীক্ষা দিছি আমি, কি জানো, মান উন্নয়ন, মানে ভালো করার জন্য। আমার আগের যে রেজাল্ট আছে, এই রেজাল্টে আমি সন্তুষ্ট না, আমি আরও ভালো রেজাল্ট করতে চাই। এই কারণে এই পরীক্ষাগুলো দিছি, এই পরীক্ষাগুলো মান উন্নয়ন। এই যে আজকে মান উন্নয়ন পরীক্ষা দিয়ে আসছি, পরীক্ষা হয়েছে 40-এ এমন কোনো বাপের মানে এমন কোনো টিচারের ক্ষমতা নাই যে আমাকে 40-এর মধ্যে 38-এর কম দেবে। শিওর 38 পাইব, 38 পাইবো। আজকে পরীক্ষা দিয়ে আসছে, অথচ গত বছর এটাতে খুবই খারাপ করছিলাম। তো আজকে 40-এ 38 পাইবো, 40-এ পরীক্ষা 38 পাইবো, 40-ই পাইলাম বলে একটুর জন্য 2 মিস গেছে। তো এই যে তুমি চাইলে এরকম আগামী বছর আবার মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবা। এমসিকিউ কোনো সাজেশন নাই, সারা বই পড়বা, 12টা থেকে প্রশ্ন আসবে এবং খুবই ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবা। আর হাই প্রেশার থাকলে অবশ্যই কখনোই চা কফি এই ধরনের খাবার খায় পরীক্ষা দিতে যাবে না, এইগুলোতে হাই প্রেশারকে আরও বাড়ায় দেয়। হ্যাঁ, যেহেতু গরমের দিন, তুমি চা কফি খাইলে একটু ঠান্ডা করে খাইবা, বা তুমি চা কফির পরিবর্তে শরবত খাইতে পারো। বুঝতে পারছো? তোমার দরকার কি জানো, গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজে কিন্তু মস্তিষ্কের মধ্যে গেলে কার্যক্ষমতা বৃদ্ধি করে। তো গ্লুকোজ খাইতে পারে। এবং পরীক্ষার মধ্যে ওয়াশরুমে যাবে না, পরীক্ষার যে 3 ঘন্টার সময়, এই 3 ঘন্টার সময় ওয়াশরুমে যাবে না, ওয়াশরুমের কাজ আগেই সেরে ফেলবা। গরম, যেহেতু গ্রীষ্মকাল, আমি ভুল বলছি, এর সবসময় তো পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে, তখন শীতকাল থাকে, তখন চা কফির ব্যাপারে বলি। তো এবার যেহেতু তোমরা গ্রীষ্মকালে পরীক্ষা দিতেছো, চা কফির পরিবর্তে শরবত খাইবা। হ্যাঁ, শরবত খাই পরীক্ষা দিতে যাইতে পারো। তুমি যদি দেখো যে পাশে আখের রস আছে, দেখবা যে পরীক্ষার হলের সামনে আখের রস থাকবে, 10 টাকা বা 20 টাকা গ্লাস, ঢাকা শহরে 20 টাকা, ময়মনসিংহ 10 টাকা, আমি যতদূর। তো ওই আখের রস খাইতে পারো, সাময়িক, না খেলেও কোনো প্রবলেম নেই, এটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ। আল্লাহ হাফেজ, ভালো থেকো। নেক্সট পরীক্ষার আগে আবারও লাইভে দেখা হবে। সাজেশন পাইতে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, গ্রুপে যুক্ত না থাকলে। এবং জাকির এডুকেশন পেজটা ফলো দিয়ে রাখবা। প্রতিটা পরীক্ষার MCQ এর সলিউশন আমার এই পেজে পাবা। MCQ এর সলিউশন, বাংলা প্রথম পরীক্ষা দিয়ে সকল বোর্ডের MCQ সলিউশন আমার পেজে পাওয়া যাবে। পরীক্ষার পরে 2-3 ঘন্টার মধ্যেই পাওয়া যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।